আমাদের পাঠশালার বার্ষিক পরীক্ষার সময় এসে গেছে, তাই আমি ঠিক করেছি আগামী সপ্তাহেই আমি তোদের সবার একটা পরীক্ষা নেব। মনে রাখিস, এই পরীক্ষা হবে এক শ্রেণী থেকে অন্য শ্রেণীতে উত্তরণের পরীক্ষা, তাই সবাইকে মন দিয়ে পড়াশোনা করতে হবে এবার। কিন্তু পণ্ডিত মশাই, মাত্র 7 দিনের মধ্যে এত পড়াশোনা আমরা কি করে করব? আলাদা করে আবার পড়াশোনা করার কি আছে? বিগত 1 বছর ধরে তোদের তো এই একই জিনিস পড়াচ্ছি আমি। তোদের প্রশ্নেও সেই সব কিছুই থাকবে যা এতদিন ধরে তোরা পড়েছিস, তার বাইরে কিচ্ছু থাকবে না। ভোলা রে, পণ্ডিত মশাই এসব কি বলছেন? আমার তো শুনেই খিদে পেয়ে গেল। বলছি, তোর কথা তো পণ্ডিত মশাই শোনেন, একটু বলে দেখ না, যদি আর কটা দিন পেছনো যায়। পিছিয়ে আর কি লাভ হবে নন্দী? পরীক্ষা যখন দিতেই হবে তখন যত তাড়াতাড়ি দিয়ে দেওয়া যায় ততই ভালো। আগে দেখি তোদের সবার কতটা কি মনে আছে। নন্দী, বল দেখি ব্যঞ্জন বর্ণ কাকে বলে? এই তো সোজা, যে বাড়িতে নেমন্তন্ন করে লুচি, ছোলার ডাল, বেগুন ভাজা এইসব খাওয়ায় তাকেই বলে। এগুলোকে ব্যঞ্জন বর্ণ বলে? ব্যঞ্জন বর্ণ কোথায়? আপনি তো জিজ্ঞেস করলেন ভোজন বাড়ি কাকে বলে। চুপ, একদম চুপ সবাই। আহাম্মক, তোকে আমি জিজ্ঞাসা করলাম ব্যঞ্জন বর্ণ কাকে বলে, আর তুই আমাকে শোনাচ্ছিস ভোজন বাড়ি কাকে বলে। এ কি রে নন্দী, এইভাবে অন্যমনস্ক থাকলে তুই পরীক্ষায় পাশ করবি কি করে? আমি তো অন্যমনস্ক হইনি রে, আমি তো স্পষ্ট শুনলাম যে পণ্ডিত মশাই। আবার মুখে মুখে কথা, একটাও কথা বলবি না আর। ভোলা, তুই বলতো ব্যঞ্জন বর্ণ কাকে বলে? ব্যঞ্জন বর্ণ ওই তো ক, খ, গ। যেসব শব্দের উচ্চারণের শেষে স্বরবর্ণের উচ্চারণ হয় সেগুলোকেই বলে ব্যঞ্জন বর্ণ। শিবু, এবার তুই আমাকে বলতো 4 15 কত হয়? 4 15 4 15 হয় হচ্ছে ওই তো। এ কি রে শিবু, তোদের সারা বছর ধরে আমি এতবার করে 15 ধারাপাত শেখালাম, আর তোরা কিনা সব ভুলে এইভাবে ভয়ের চোটে ভিমড়ি খাচ্ছিস? এইভাবে তোরা পরীক্ষা পাশ করবি কি করে? সত্যিই তো শিবু, উত্তরটা জানলে এত ভয় পাওয়ার কি আছে? সত্যি আমি জানি রে ভোলা, কিন্তু কিছুতেই বলতে পারছি না। আচ্ছা বকুল, তুই বল 4 15 কত হয়? 4 15 তো 60 হয় পণ্ডিত মশাই। খুব ভালো, দেখ বকুল কেমন ঝটপট করে বলে দিল। উত্তর জানা থাকলে আর বলতে কি সমস্যা? নে বকুল, তুই বল আমাদের পৃথিবীর আকৃতি কেমন? ওই তো, পৃথিবীর আকৃতি হলো আরে কাঁদছিস কেন? আমার কিচ্ছু মনে পড়ছে না পণ্ডিত মশাই। আমি উত্তরটা জানি, কিন্তু কিছুতেই বলতে পারছি না। পরীক্ষায় তো আর তা বললে চলবে না রে মা, পরীক্ষার খাতায় তো সঠিক উত্তরটা লিখতে হবে। আমি বলবো পণ্ডিত মশাই, হ্যাঁ বল দেখি কেমন পারিস। পৃথিবীর আকৃতি গোলাকার, কিন্তু উত্তর দক্ষিণ চাপা, অনেকটা কমলা লেবুর মতো দেখতে। ঠিক, একদম ঠিক। দেখ, এইভাবে উত্তর দিলে তবেই তো পাশ করতে পারবি পরীক্ষায়। তোদের যা অবস্থা বুঝছি, সবাই তোরা সব কিছু ভুলে গেছিস। পরীক্ষার কিন্তু আর বেশি দিন বাকি নেই, তাই ভালো করে পড়াশুনো শুরু কর। পরীক্ষায় সবার ভালো করে পাশ করা চাই। এই সুযোগ ভিমানী মহারাজ, এই সুযোগ। এই নন্দী বকুল শিবুদের পড়াশোনা নিয়ে এই ভয়টাকেই কাজে লাগাতে হবে। এই ওদের আমি সঠিকভাবে বিপাকে ফেলতে পারবো, কিন্তু কি করে? কি করে? গুরুদেব, গুরুদেব, আমার বদরের মাংসটা কি আপনি দেখেছেন? যাও তো এখান থেকে, আমি মরছি আমার জ্বালায়। কিছুতেই মাথায় আসছে না যে কি করব, আর তুই কি না এখানে এসেছিস তোর ওই পচা ধসা ভোঁদরের মাংসের খবর জানতে। আপনার আবার জ্বালা কিসের? আর যদি জ্বালা থাকবে তাহলে আপনার আর কালজয়ী হয়ে লাভ কি হলো শুনি? যা 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 যা, নিজের কাজ করকে যা। আমাকে ভাবতে দে ওই বেটা ভোলার বন্ধুদের কিভাবে জব্দ করা যায়। সে কি গুরুদেব,
আপনার মতো কুচক্রি কুমেধা একজন মানুষকে ওই পুচকে ছেলে মেয়েগুলোকে জব্দ করতেও এত ভাবতে হচ্ছে। সত্যি তো কুমেধাই তো আছে, আর আমার কিনা সে কথা খেয়ালই নেই। সাবাস মামিক, সাবাস। যা বাবা, গুরুদেব আপনি কি তবে একেবারে পাগলে গেলেন? না মানে কাউকে কুচক্রি কুমেধা বলার পরেও সে নিজে এইভাবে আমায় সাবাসী তো এর আগে কখনো দেয়নি, তাই জিজ্ঞাসা করলাম। তোর অত জেনে কি হবে শুনিয়া? তার চেয়ে দূর হয়ে যা, দূর হ, গিয়ে তোর ভুঁদরকে খোঁজ যা। আর আমি ততক্ষণ আদর করে ডাকি আমার মূল অস্ত্র কুমেধাকে। কুমেধা, কুচক্রি কুমেধা, আমার ডাকে সাড়া দাও। কুমেধা, কুমেধা সাড়া দাও। এই তো আমার তুরুপের তাস, আমার প্রধান অস্ত্র এসে গেছে। প্রকট হও কুচক্রি কুমেধা, এসো প্রকট হও। অশুভ শক্তির সাধক কালজয়ী তান্ত্রিক ভীমানী মহারাজকে কুচক্রি কুমেধার প্রণাম। বলুন, আমাকে স্মরণ করেছেন কেন? তোমার তো শুনেছি অনেক ক্ষমতা। তুমি নাকি যে কোনো প্রাণীর মনে ও মস্তিষ্কে বাসা বেঁধে তার চিন্তা ভাবনাকে নিয়ন্ত্রণ করতে পারো। যথার্থ শুনেছেন ভীমানী মহারাজ। আমি চাইলে সুস্থ স্বাভাবিক প্রাণীকে পাগল করে দিতে পারি, খুশিতে শান্তিতে থাকা মানুষকে মৃত্যুর কোলে ঠেলে দিতে পারি। আমি পারি শান্ত প্রাণীকুলকে অশান্ত করে দিতে। ব্যাস 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 ব্যাস, হতেই হবে। তোমাকে ঠিক এই কাজটাই করতে হবে। আমি তোমায় যাদের বলবো তাদের মস্তিষ্কে ঢুকে তাদের মস্তিষ্কে তোমার প্রভাব বিস্তার করতে হবে। কারা তারা? তারা কি কোনো বীর যোদ্ধা নাকি কোনো ক্ষমতাশালী রাজা? না 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 না, তেমন কেউ হলে তো আমি নিজেই তাদের বশ করতে পারতাম। তারা হলো তিনটে ছোট ছোট ছেলে মেয়ে। আপনার এত ক্ষমতা, আর আপনি সামান্য তিনটে বাচ্চাকে জব্দ করতে আমায় স্মরণ করেছেন? করতে বাধ্য হয়েছে কুমেধা, কারণ এরা সাধারণ কেউ না। এদের এক ছায়া সঙ্গী বন্ধু আছে যার নাম ভোলা। সে আমার পরম শত্রু, আর তার বন্ধুদেরকে জব্দ করার মধ্যে দিয়েই তার উপর প্রতিশোধ আমি নিতে চাই। সেটাই আমার লক্ষ্য। সামান্য এক বালক? ও কোনো সাধারণ বালক নয়, ও হলো স্বয়ং ভোলানাথের কৃপাধন্য। তাই ও শুভ শক্তির ধারক। ওই তো আমার পথের সব থেকে বড় কাঁটা। আপনি চিন্তা করবেন না, আপনার সেই পথের কাঁটা এবার যদি আমি উপড়ে নিতে না পারি, তাহলে আমার নামও কুচক্রি কুমেধা নয়। তোমার থেকে আমি ঠিক সেই আশাই করি কুমেধা। যাও, আমার রণক্ষেত্র আমি তোমায় দিলাম, জয়ী হয়ে ফিরে এসো। শোন, আমাদের পরীক্ষায় এই ছড়াটাও আসতে পারে, তাই চল আগে দেখি আমাদের এই ছড়াটা মনে আছে কিনা। কোন ছড়াটা রে ভোলা? এই যে মদন মোহন তর্কালঙ্কার মহাশয়ের লেখা আমার পণ ছড়াটা। ওই যে রে, সকালে উঠিয়া আমি। হ্যাঁ হ্যাঁ, এটা আমার মুখস্থ আছে। শিবু, তোর মনে আছে এই ছড়াটা? এটা তো আমার মনে আছে, আমি কাল রাতেই আরো একবার এই ছড়াটা পড়েছিলাম। আমার একেবারে মুখস্থ। বেশ, তাহলে চল এই ছড়াটা সবাই মিলে বলি। সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। আদেশ করেন যাহা মোর গুরুজনে, আমি যেন সেই কাজ করি ভালো মনে। বকুল, এবার তুই বল। ভাই বোন সকলেরই যেন ভালোবাসি, একসাথে থাকি যেন সবে।
সব ভুলে গেছিস তুই বকুল, কিচ্ছু মনে নেই তোর, কিচ্ছু না। কি হলো বকুল, থেমে গেলি কেন? এরপর বল। ভুলে গেছি, আমার কিচ্ছু মনে পড়ছে না, আমার কিচ্ছু মনে নেই ভোলা দাদা। মানে এই মাত্র তো তুই বললি। না ভোলা দাদা, আমার কিচ্ছু মনে নেই, কিচ্ছু না। আচ্ছা আচ্ছা, কাঁদিস না, পড়ে নে, তাহলেই দেখবি সব মনে পড়ে গেছে। নন্দী, তুই বল তো দেখি এর পরেরটা। হ্যাঁ, এরপর হলো ভাই বোন সবে মিলে কত খাবার নন্দী, এত সুন্দর সুন্দর খাবার, এত সুন্দর যে খাবারের গন্ধ, তা না জানি কত সুস্বাদু হবে। হ্যাঁ তাই তো। আরে কি তাই তো? বল ভাই বোন সবে মিলে এরপর কি? ভাই বোন সবে মিলে পোলাও কালিয়া খাই, উফ কি সুন্দর গন্ধ। হ্যাঁ, এসব তুই কি বলছিস নন্দী? ছড়া বলার মাঝে এসব খাবার দাবার এলো কোথা থেকে? তা তো জানি না, কিন্তু আমার নাকে শুধু এইসব খাবারের গন্ধই ভাসছে। আমি যেন চোখের সামনে পড়া নয়, এইসব খাবারগুলোই দেখতে পাচ্ছি রে ভোলা, কিছুতেই হবে না। চাপ বাবা। নন্দী, তোর হঠাৎ হলোটা কি? আচ্ছা শিবু, তুই তো পারবি নাকি? হে কি রে শিবু, কি হলো তোর? এই ছড়াটা তো তুই কাল রাতেই পড়েছিস বললি, তাহলে বল। হ্যাঁ বলছি। পারবি না তুই, কিচ্ছু বলতে পারবি না। এই ছড়া তোর মনে নেই শিবু, কিচ্ছু মনে নেই। তুই পারবি না বলতে এই ছড়া। আর না পারলে কি হবে? তুই তো পরীক্ষায় উত্তীর্ণই হতে পারবি না। তবে কি সত্যি তুই পারবি না? শিবু, কি হলো তোর? হাই শিবু, শিবু। আমার বন্ধুদের এ কি হলো? ওরা সবাই এরকম কেন করছে? আমি ওদের এত দিন ধরে দেখছি, এর আগে তো কোনোদিন ওদের এতটা ভেঙে পড়তে দেখিনি। কি ভাবছো বন্ধু? তোমার না পরীক্ষা? তুমি পড়াশোনা না করে এখানে একা বসে আছো কেন? আমার নিজের পরীক্ষা নিয়ে চিন্তা নেই বন্ধু, কিন্তু আমার বন্ধুরা কি হয়েছে তোমার বন্ধুদের? বলো আমাকে। কি রকম যেন অদ্ভুত ব্যবহার করছে ওরা পড়তে বসলে। যে বকুল আমাদের পুরনো থেকে পুরনো কথা মনে রাখতে পারে, সেই আজ সামান্য ছড়ার কয়েকটা পংক্তি বলতে পারছে না। আর নন্দীও খেতে ভালোবাসে ঠিকই, কিন্তু তাই বলে পড়ার বদলে সব সময় ভালো মন্দ খাওয়ার পদের স্বপ্ন দেখছে, তাও আবার জেগে জেগে। আর শিবু তো কিছু বলার আগেই ভয়ে অজ্ঞান হয়ে যায়। ওদের কিছু একটা তো হয়েছে, কিন্তু আমি সেটা বুঝতে পারছি না বন্ধু। কিন্তু তোমার বন্ধুদের যা সমস্যার কথা তুমি বললে, তা যদি তুমি বুঝতে চাও, তাহলে যে তোমাকে ওদের মন আর মাথায় প্রবেশ করতে হবে। এসব তুমি কি বলছো বন্ধু? আমি কারোর মনে বা মাথার ভেতর প্রবেশ করব কি করে? সেখানে তো কেউই প্রবেশ করতে পারে না। পারে পারে, এমন অনেকে আছে যারা পারে। হয়তো তুমি ওদের মাথায় প্রবেশ করার আগেই অন্য কেউ ঢুকে বসে আছে ওদের মাথায়, আর তাকে ওদের মাথা থেকে বার করতে তোমাকে তো যেতেই হবে। কিন্তু কি করে তা সম্ভব? আমি ওদের মন আর মাথায় যাব কি করে বন্ধু? তুমি কেবল তোমার আরাধ্য ভোলানাথকে স্মরণ করো এক মনে, আর তাকে স্মরণ করার সময় এই ধূত্র ফুলটা নিজের হাতে ধরে থাকো। এই ফুলের যে কি গুণ তা তুমি তখনই বুঝবে। তুমি সত্যি বলছো? আমি আমার ভোলানাথকে স্মরণ করলেই যেতে পারবো ওদের মাথার মধ্যে? এক মনে স্মরণ করো তোমার ভোলানাথকে, তিনি তোমাকে সেই পথ বলে দেবেন। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়।
বন্ধু বলল আমাকে বকুল নন্দীদের মস্তিষ্ক আর মনে প্রবেশ করতে হবে, কিন্তু আমি কোথায় এলাম? এখানে চারিদিকে এত অন্ধকার যে কিছুই তো দেখতে পাচ্ছি না। বুঝেছি। তার মানে বকুল নন্দী শিবু যে পড়াশোনায় মন দিতে পারছে না বা পারলেও পড়াশোনা করতে পারছে না, তার কারণ হলো এই মহিলা। এই মহিলাই তার ক্ষমতা বলে ওদের তিনজনের মনের মধ্যে সব ঢুকিয়েছে। কিন্তু কে এই মহিলা? কেন করছে ও এরকম? ভোলা, তুই তুই এখানে এলি কি করে? কে বললো তোকে এই স্থানের কথা? এখানে তো কোনো জীবন্ত মানুষের আসার কথা নয়। তাহলে তুই? আমি আমার নশ্বর দেহ ত্যাগ করে এখানে এসেছি। কিন্তু কে তুমি? কেন তুমি আমার বন্ধুদের মনের মধ্যে নিজের আধিপত্য বিস্তার করেছো? কেন তুমি তাদের এইভাবে বিপদে ফেলতে চাইছো? কি উদ্দেশ্য তোমার? আমার উদ্দেশ্য তাদের আরো আরো কষ্ট দেওয়া, কষ্টের মাধ্যমে জ্বালিয়ে পুড়িয়ে আদপে তোকে জব্দ করা। আর সেই জন্যই আমি তোকে নয়, যাদের কষ্ট পেতে দেখলে তুই সব থেকে বেশি বিচলিত হয়ে উঠবি, তাদেরই মস্তিষ্কে আমি বাসা বেঁধেছি। এ কুচক্রি কুমেধার রচনা করা চক্র ভোলা। আমি চাইলে এক্ষুনি তোর ওই 3 বন্ধুকে নিমেষের মধ্যে শেষ করে দিতে পারি। দেখবি? দেখতে চাস তুই? বকুল, তুই যখন সব ভুলেই যাচ্ছিস, তার মানে তুই আর চাইলেও পরীক্ষায় ভালো ফল করতে পারবি না। আর তা না পারলে তোর ভোলা দাদা থেকে শুরু করে গ্রামের সবাই তোকে নিয়ে হাসাহাসি করবে। সেই অপমান তুই সহ্য করবি কি করে? তুই পরীক্ষায় উত্তীর্ণ হতে না পারলে তোর বাবা মায়ের কি হবে? তাদের এত বড় অপমান তুই হতে দিবি, নাকি নিজেকে শেষ করে দিবি? কোনটা? না কুমেধা, এমন কাজ তুমি করো না। দোহাই তোমার, বকুলকে তুমি ছেড়ে দাও। আমি তোমায় কথা দিচ্ছি, তুমি যেমন চাইবে তেমনটাই হবে। আমি তোমার সব কথা শুনবো, সব। দেখ ভোলা, কুচক্রি কুমেদার ক্ষমতা ঠিক কত, এবার তুই নিজেই দেখে নে। ভোলা দাদা, ওদিকে যে পাঠশালায় পরীক্ষার সময় হয়ে গেল গো। কিন্তু আগে বল তোরা কেমন আছিস? বকুল, তুই আর কিছু ভুলছিস না তো? নন্দী, শিবু, তোরাও ঠিক আছিস তো? একদম ঠিক আছি। তুই আমাদের নিয়ে কোনো চিন্তা করিস না। চল এখন পাঠশালায়। জয় ভোলানাথের জয়। আজ মা বলেছে আমাকে তালের বড়া করে খাওয়াবে। তাই? কি মজা! কতদিন তালের বড়া খাইনি রে নন্দী। ও মা, আমার মা তালের বড়া করবে, তোকে দেবে কেন? বাবা, কি হিংসুটে গো তুমি। আমাদের বাড়িতে ভালো ভালো খাবার হলে যে তোমায় দিয়ে আসা হয়, তার বেলা তুমি না দিলে আমরা সোজা তোমার বাড়ি চলে গিয়ে শঙ্করী কাকিকে বলবো যে আমরাও এসেছি তালের বড়া খেতে। আমাকে ভোলা দাদাকে আর শিবু দাদাকে দেখলে শঙ্করী কাকি তোমার থেকে আগে আমাদের তালের বড়া দেবে। তা তুমি যে তালের বড়া খাবে বলছো, তাল জোগাড় করেছো?
তাল জোগাড় করতেই তো এখানে এসেছি। এই মেরেছে, তুই এই তাল গাছ থেকে তাল পেড়ে তারপর কাকিকে দিবি, আর সেই তাল দিয়ে কাকি তালের বড়া করবে নাকি? তা নয় তো কি, নইলে এই সকাল সকাল এই তাল গাছের নিচে তোদের নিয়ে এলাম কেন শুনি? কিন্তু ভোলা দাদা তো নেই, এই তাল গাছ থেকে তালটা পারবে কি শুনি? আমরা তো কেউই তাল গাছে উঠতে পারি না। ওঠার কি দরকার, নিচ থেকে ঢিল ছুড়বো আর তাতেই তাল পড়বে। তুই কি পাগল? এই নিচ থেকে ঢিল ছুড়লে তাল পর্যন্ত কখনো ঢিল পৌঁছবে? কেন পৌঁছবে না? তুই কি ভেবেছিস আমার গায়ে শক্তি নেই? এই দেখ তবে। ওরে বাবা রে, আমার হাড়গোড় সব ভেঙে গেল রে। নন্দী রে, তুই তাল পাড়ার নামে শেষে আমারই হাত পা ভাঙার পরিকল্পনা করেছিলি, আগে বলিসনি তো। আর এই ঢিল যদি আমার গায়ে না লেগে মাথায় পড়তো, তাহলে তো এক্ষুনি রক্তারক্তি কাণ্ড হতো। এই জন্যই তো বলছি নন্দী দাদা, এইভাবে ঢিল দিয়ে তুমি তাল পাড়তে পারবে না। তোরা চুপ কর তো, একটা ঢিল তালের কাছে যায়নি তো কি হয়েছে, এর পরেটা যাবে দেখবি। এই দেখ। সত্যি নন্দী দাদা, তোমার বুদ্ধির তারিফ না করে পাচ্ছি না। আরে বাবা, বলছি তো, তোমার গায়ে যত জোরই থাকুক না কেন, এখান থেকে ঢিল ছুঁড়ে তুমি তাল পাড়া তো দূরে থাক, একটা তালে ঢিলও ছোঁয়াতে পারবে না। কি, আমার শক্তি নেই? এত বড় কথা! দেখ তবে এবার, যে দেখ শুধু। রক্ষে কর ভাই, আর তোকে নিজের শক্তির পরীক্ষা দিতে হবে না। আমি মেনে নিলাম তুই আমাদের মহাভারতের ভীমের থেকেও বেশি শক্তিশালী। হ্যাঁ নন্দী দাদা, তুমি এবার ক্ষমা দাও। এই পাথর তুমি ওপরে ছুঁড়লে তাল না পড়লেও আমাদের সবার মাথা ফেটে চৌচির হয়ে যাবে। আমরা মেনে নিলাম তোমার গায়ে খুব শক্তি। বাবা, মানছিস তো? এই দেখ, নইলে তোরা চাইলে আমি কিন্তু এখনো দেখাতে পারি আমার শক্তি কত। না না, তার আর কোনো দরকার নেই। দয়া করে তুমি ওই পাথর ফেলে দাও নন্দী দাদা। বেশ, তাই দিলাম। কি বাচ্চারা, তোমরা এখানে কি করছো? প্রণাম ঠাকুর, আমরা এই তাল গাছের নিচে দাঁড়িয়ে কটা তাল পাড়ার চিন্তা করছি। কিন্তু কি করে যে পারবো বুঝতে পারছি না। আমাদের মধ্যে ভোলা ছাড়া আর তো কেউই তাল গাছে উঠতে পারে না, আর ও আজ আমাদের সাথে নেই। আমার কপালে মনে হচ্ছে আজ আর তালের বড়া খাওয়া নেই। ওমা, তা কেন? আমি তোমাদের পেড়ে দিচ্ছি তাল। কটা তাল লাগবে? একটা, দুটো, নাকি আরো বেশি? মা তো দুটোই বলেছিল, তবে যদি কম পড়ে আপনি বরং তিনটেই পেড়ে দিন। আপনি এই বয়সে তাল গাছে উঠবেন ঠাকুর? না না মা, আমাকে কোথাও যেতে হয় না। আমি যা চাই তা নিজে নিজেই আমার কাছে চলে আসে। দেখবে, দেখো তবে। হ্যাঁ, আপনার তো অনেক ক্ষমতা। আপনি এখানে দাঁড়িয়েই অতগুলো তাল পেড়ে দিলেন। মহাদেবের কৃপায় ক্ষমতা আমার কম নেই। আমি এই জগতে মহাদেবের শ্রেষ্ঠ ভক্তদের মধ্যে একজন, তাই আমি পারি না এমন কোনো কাজ এই জগতে নেই। তাই? তার মানে মহাদেবের কৃপা আপনার ওপরেও আছে, ঠিক আমাদের ভোলার মতো। ভোলাকে? আমাদের বন্ধু, আমার ভোলা দাদা, তারও আপনার মতোই ক্ষমতা। সেও পারে না এমন কোনো কাজ নেই। আমাদের ভোলানাথের কৃপায় সে অসাধ্য সাধন করতে পারে। না মা, তা সম্ভব নয়। এই জগতে আমিই মহাদেবের শ্রেষ্ঠ ভক্ত, আর আমার থেকে ক্ষমতাবান এই জগতে আর কেউ নেই। আমরা কেউ আপনার ক্ষমতাকে ছোট করছি না ঠাকুর, আমরা কেউ এও বলছি না যে আপনার ক্ষমতা কম। আমরা কেবল এইটুকুই বলছি যে আমাদের বন্ধু ভোলার ক্ষমতাও আপনার সমতুল্য। আমার সঙ্গে একটি ছোট্ট বালকের শক্তির তুলনা অর্বাচীন বালক। তুমি জানো আমি কে?
আমি আমার দেবাদিদেব মহাদেবের চরণে উৎসর্গিত প্রাণ। আমার ওপর স্বয়ং মহাদেবের কৃপা আছে। সে কৃপা আমাদের বন্ধুর ওপরেও আছে ঠাকুর। ভোলা তো তার ভোলেনাথকে তার পরম বন্ধু বলে মনে করে। কেউ মহাদেবকে নিজের বন্ধু মনে করলেই সে তার বন্ধু হয়ে যায় না। আমার ক্ষমতার সম্পর্কে কোনো ধারণাই তোমাদের নেই, তাই আমি তোমাদের বলছি, শোনো, আমার থেকে বেশি ক্ষমতাশালী এই বিশ্বে আর কেউ নেই। আমাদের ভোলা দাদাই শুধু নয়, আমাদের ভোলেনাথও আমাদের সবাইকে তার বন্ধু বলেই মনে করেন। কি? মহাদেবকে তোমরাও নিজেদের বন্ধু মনে করো? এত বড় স্পর্ধা! যে দেবাদিদেবকে গোটা বিশ্বব্রহ্মাণ্ডে পুজো করে তুষ্ট করা হয়, তোমরা সেই দেবাদিদেবকে নিজের বন্ধু মনে করো? আমাকে আবার তোমরা সেই কথা এইভাবে জানাচ্ছ? মনে রেখো, মহাদেব হলেন দেবাদিদেব, মানে দেবতাদেরও দেবতা। তাই তিনি কখনো কারো বন্ধু হতে পারেন না, কিছুতেই না। আমার তাল? ঠাকুর, আমাদের যদি কোনো অপরাধ হয় তো ক্ষমা করবেন। তাল আপনি আমাদের নিজের ইচ্ছায় পেরে দিয়েছিলেন, আবার তা নিজের ইচ্ছেতেই কাছে দিয়ে দিলেন। এতে আমাদের কিছু বলার নেই। তবে একটা কথা অবশ্যই বলবো, আপনার এই ক্ষমতা আমাদের ভোলা দাদার ক্ষমতার থেকে বেশি না, কিছুতেই না। অবুঝ বালিকা। প্রণাম মণিবর, আমি এই রাজ্যের সেনাপতি। আপনার অলৌকিক ক্ষমতা এতক্ষণ ধরে নিজের চোখে দেখলাম। সত্যি আপনি অসামান্য ক্ষমতার অধিকারী। এসবই আমার আরাধ্য মহাদেবের কৃপা সেনাপতি মশাই। তার কৃপা এই জগতে সর্বোচ্চ আমার উপরেই বর্ষিত হয়েছে। তাই আমি জগতের সবচেয়ে ক্ষমতাবান ব্যক্তি। আমি চাইলে এই প্রকৃতির রূপ পরিবর্তন করতে পারি মানুষের মনের বদল ঘটাতে। তাই নাকি? আপনি প্রকৃতির রূপও বদলাতে পারেন? নিজের চোখেই তা দেখে নিন। এ আমি কি দেখলাম? এই যে আমার সামনে সাক্ষাৎ ঈশ্বর দাঁড়িয়ে। না না মহর্ষি, আমি আপনাকে আর ছাড়বো না। আমি চাই আপনি এক্ষুনি আমার সঙ্গে আমার রাজার কাছে চলুন, তার আতিথেয়তা গ্রহণ করুন। তিনিও ভোলানাথের পরম ভক্ত। আমাদের মহারাজ একবার আপনাকে পেলে খুবই আপ্লুত হবেন, আর আপনাকেও যথার্থ সম্মান প্রদান করবেন। আমাদের রাজ্যে আপনি পা রেখেছেন, এখান থেকে আমি আপনাকে এইভাবে বিনা সেবা গ্রহণ না করে, যথার্থ সম্মান প্রদান না করে কিছুতেই যেতে দিতে পারি না। কিন্তু আমি যে চলেছি বাবাকে দর্শন করতে। শুনেছি এই চত্বরে এক জাগ্রত মহাদেবের মন্দির আছে। সেই স্থানের উদ্দেশ্যে আমি বাবাকে দর্শন করতে চাই। আছে তো, আমাদের এই রাজ্যেই তো সেই মন্দির, বাবা ভোলানাথের মন্দির। আপনি সঠিক স্থানেই এসেছেন। আপনি চলুন আমার সঙ্গে। প্রণাম মহারাজ, আমার আপনাকে একটি সুসংবাদ দেওয়ার আছে। কি সুসংবাদ সেনাপতি? আপনি বলেছিলেন না আমাদের রাজ্যের ভোলানাথের মন্দিরে মহামৃত্যুঞ্জয় যজ্ঞ করাবেন, আর তার জন্য আপনার উচ্চ জ্ঞান সম্পন্ন একজন পূজারী লাগবে। হ্যাঁ, সে কথা তো আমি অনেক দিন ধরেই বলে আসছি, কিন্তু সেই রকম উচ্চ জ্ঞান সম্পন্ন মানুষ আর পাচ্ছি কোথায়? তাছাড়া শুধু উচ্চ জ্ঞান থাকলেই তো হবে না, তাকে আমার ভোলানাথের যথার্থ ভক্তও যে হতে হবে। পেয়ে গেছি মহারাজ, আপনি যেমন চেয়েছিলেন ঠিক তেমনই একজন মানুষ এসে নিজে দাঁড়িয়েছেন আপনার দোরগোড়ায়। কে কে সে? কোথায় তিনি? আমার দোরগোড়ায় মানে তো? আসুন মহর্ষি, দয়া করে ভেতরে আসুন। এই তবে তোমার সেই জ্ঞানী পুরুষ। তাই নিজে যথার্থ জ্ঞানী তা তুমি জানলে কি করে সেনাপতি? তোমার তো নিজেরই জ্ঞানের অভাব রয়েছে, তাহলে তুমি অন্য কেউ জ্ঞানী না অজ্ঞানী তা জানলে কি করে? সেনাপতি মশাইয়ের জ্ঞান কম থাকলেও তার ভক্তিতে কোনো কমতি নেই মন্ত্রী মশাই। কিন্তু আপনার মধ্যে যেমন রয়েছে জ্ঞানের অভাব, তেমনই রয়েছে ভক্তির অভাব। মানে কি বলতে চাইছেন আপনি? এই যে আপনি মহারাজকে যে খাজনার হিসেব দিচ্ছেন, তাতে যে উত্তরের মানুষগুলোর দেওয়া রাজকর যোগ করাই নেই, তা কি আপনার খেয়াল আছে? নাকি সেই রাজকরের সব টাকাই আপনি নিজের কাছে রাখতে চাইছেন? কে কি?
আমরা যে এতক্ষণ মন্ত্রীর সঙ্গে রাজকর আদায়ের ব্যাপারে কথা বলছিলাম তা আপনি জানলেন কি করে? আপনার মন্ত্রীর মন পড়ে মহারাজ। আপনি আমার মন পড়তে পারলেন মানে কি করে? আমি আসলে ভুলে গিয়েছিলাম তাই। তা সে যে কারণেই হোক না কেন, আপনি মহারাজকে সঠিক হিসাব কিন্তু প্রদান করছিলেন না। ভুল হয়েছে বাবা, আমার সত্যি বড় ভুল হয়েছে আপনার জ্ঞান ও ক্ষমতার প্রতি অবজ্ঞা প্রকাশ করে। আমি ধন্য মহর্ষি, ধন্য আপনাকে আমার এই প্রাসাদে পেয়ে। শুধু মানুষের মনই নয় মন্ত্রী মশাই, উনি চাইলে রোজ ঝলমলে আকাশকে কালো মেঘে ঢেকে দিতে পারেন। তাল গাছের দিকে আঙুল দেখিয়ে যেমন তাল পাড়তে পারেন, আবার সেই তাল গাছে পুনরায় ফলনও ফলিয়ে দিতে পারেন। এই সবই আমার নিজের চোখে দেখা মহারাজ। তাহলে আপনি যথার্থ মানুষ আমাদের রাজ্যে ভোলানাথের মন্দিরে মহামৃত্যুঞ্জয় যজ্ঞ করার জন্য। দয়া করে আমার এই আর্জি আপনি পূরণ করুন। আমি কথা দিচ্ছি আপনার কোনরূপ অযত্ন আমি এখানে হতে দেব না। আমি এখানে আসার আগে আপনাদের ভোলানাথের মন্দির দর্শন করেই আসছি। আমি যে জাগ্রত শিব দর্শন করতে এদিকে এসেছি সে আপনাদের রাজ্যেরই এই শিব মন্দির। এখানে বাবা স্বয়ং বিরাজ করেন। সত্যি এই মন্দির খুবই জাগ্রত। এই রকম একটি স্থানে নিজে পুজো করার সুযোগ পেলে আমি যে নিজেকে ধন্য মনে করব। যজ্ঞে বসার আগে আমার একটা বিশেষ শর্ত আছে। বলুন মহর্ষি, আমি আপনার সব শর্ত মানতে প্রস্তুত। আজ থেকে 3 দিন যতক্ষণ এই মন্দিরে এই মহামৃত্যুঞ্জয় যজ্ঞ হবে ততক্ষণ রাজ্যের সবাই যেন নির্জলা উপবাস পালন করেন। তবেই এই যজ্ঞের সুদূর প্রসারী ফল এই রাজ্যে পড়বে, নয়তো নয়। এবার আপনারাই সিদ্ধান্ত নিয়ে আমায় জানান যে আমি এই যজ্ঞ সম্পন্ন করব নাকি নয়। না, এ অন্যায়। বাবার পুজোর জন্য এই কঠোর নিয়ম পালনের কোনো কারণই থাকতে পারে না। কে কে বললো এই কথা? কার এত স্পর্ধা যে সে আমার দেওয়া বিধানকে অন্যায় বলে? আমি ভোলা। ভোলা, তুই কেন এর মধ্যে এলি? দেখছিস না এখানে বড়রা সবাই কথা বলছেন, তাহলে তুই কেন এখানে কথা বলতে এলি? বলতাম না মা, যদি না উনি আমার ভোলানাথের দোহাই দিয়ে এই কঠোর নিয়ম পালনের কথা বলতেন। আমার ভোলানাথ যেখানে একটি বেলপাতায় তুষ্ট হন, আমার ভোলানাথ যেখানে সামান্যতার নাম জপেই ভক্তদের ওপর নিজের কৃপা বর্ষান, আমার ভোলানাথ যেখানে ভক্তদের দুঃখ কষ্ট দেখতে পর্যন্ত পারেন না, সেই ভোলানাথ কখনোই এমন কঠোর ব্রতর কথা বলতে পারেন না। তুমি তবে ভোলা? এই রাজ্যে আসার পর থেকে আমি তো কেবল তোমার নামই শুনে আসছি। তোমার নাকি ভোলানাথের কৃপায় এত ক্ষমতা যে তুমি ঋষি অদ্বিতীয়র সমতুল্য। না মহর্ষি, আমার নিজের তো কোনো ক্ষমতাই নেই। আমার বন্ধু আমার ভোলানাথ আমাকে যেমন চালিত করেন, যে শক্তি আমাকে প্রদান করেন, আমি সেই শক্তিতেই বলীয়ান হয়ে উঠি। আমার কেবল একটি জিনিসই আছে, তা হলো ভক্তি। তাই নাকি? এত অহংকার তোমার নিজের ভক্তির ওপরে? বেশ, তবে নিজের ভক্তির পরীক্ষা দাও দেখি। আমার ভক্তির যে কোনো পরীক্ষা হয় না মহর্ষি। আর যদি আমার ভক্তির পরীক্ষা আমায় দিতেই হয়, তা আমি দেব আমার বন্ধু ভোলানাথকে, অন্য আর কাউকে নয়। অর্বাচীন বালক, যে ভোলেনাথ বিশ্ব ব্রহ্মাণ্ডের সকল স্তরে পূজিত হন, তুমি সেই ভোলেনাথকে নিজের বন্ধু মনে করো? হ্যাঁ করি, কারণ তিনি সর্বদাই বন্ধুর মতো আমার পাশে থাকেন, আমাকে সকল বিপদ থেকে উদ্ধার করেন। তাই নাকি? তবে দেখি তোমার ভক্তির জোর। ওম ত্রয়ম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনম মৃত্যুর্মোক্ষমামৃতম। সত্যি যদি তোমার ভক্তির জোর থাকে তবে এই জ্বলন্ত কাঠের উপর দিয়ে তুমি হেঁটে দেখাও দেখি, বুঝবো তোমার ক্ষমতা। জয় ভোলানাথের জয়। ওম নমঃ শিবায়। ওম
নমঃ শিবায়। এ হতে পারে না, আমার দেওয়া কাঠ এইভাবে নিভে যেতে পারে না। ওম রিং দৈত্য আগমনায় নমঃ, ওম রিং দৈত্য আগমনায় নমঃ। ভোলা, না, আমার ক্ষমতা, আমার সৃষ্টি করা দৈত্য এইভাবে এত সহজে পরাজিত হতে পারে না। আমার ভক্তি জগৎ শ্রেষ্ঠ, এবার আমাকেই তা প্রমাণ করতে হবে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। সাড়া দাও বাবা, সাড়া দাও, সাড়া দাও বাবা, বোঝাও এই অর্বাচীনকে যে আমি তোমার শ্রেষ্ঠ ভক্ত, অন্য কেউ নয়। দাও বাবা, প্রমাণ দাও তার। দেখো ভোলা, বাবা স্বয়ং আমাকে তার পছন্দের ফুল দিয়ে প্রমাণ করে দিয়েছেন আমি এই জগতের শ্রেষ্ঠ ভক্ত। আমি তো আপনাকে শ্রেষ্ঠত্বের পথ থেকে সরাতে চাইছি না। আমার বন্ধু ভোলানাথ দয়াময়, তার অশেষ দয়া। ভক্তি ভরে তাকে ডাকলেই সে ভক্তের ডাক শোনে। তার জন্য কঠোর ব্রত পালন বা নির্জলা উপবাসের কোনো প্রয়োজন নেই। তবে এবার তুমি তোমার সেই বন্ধুকে ডেকে দেখাও। আমি কি দেখছি প্রভু, আমি কি দেখছি প্রভু। প্রভু স্বয়ং এসেছেন এই ভোলার ডাকে। প্রভু, হে মহাদেব, প্রভু। হ্যাঁ অদ্বিতীয়, তুমি আমার যথার্থ ভক্ত নয় ঠিকই, কিন্তু আমার প্রকৃত এবং সবচেয়ে ভালো ভক্ত এই ভোলা। তাই তো আমি সর্বদাই ওকে কৃপা করে রেখেছি। এবারও আপনার মনে হয় আমি মায়া করেছি? না না, এতটুকু সংশয় আর আমার মনে নেই। আমার মনে আর এতটুকু সংশয় নেই। আসলে সংসারে থেকে সব মায়ার বন্ধনে আটকে থেকেও যে শিবের ভক্ত হওয়া যায়, আমি আজ তা বুঝলাম। তুমি অনেক বড় হও ভোলা। তুমি আজ প্রমাণ করে দিলে যে কেবল ভক্তি থাকলেই অসাধ্য সাধন করা সম্ভব। হ্যাঁ, সম্ভব। সেই জন্যই তো আমরা সবাই একসঙ্গে বলি, ভোলা থাকে যেখানে অসাধ্য সাধন হয় সেখানে।